আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় ছাত্র মঞ্চ এর আত্মপ্রকাশ, টিএসসিতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক 2 জন। বাংলাদেশিদের সব ধরনের ভিসা দিতে প্রস্তুত ভারত, সীতাকুণ্ডে ভাঙারি দোকানে সিলিন্ডার বিস্ফোরণ। রাবির বিজয় 24 ফলে গাছে লিচু পৌঁছে গেল প্রতিটি রুমে। টানা বর্ষণ ও পাহাড়ি ঝড়ে মৌলভীবাজারের কমলগঞ্জে ফসলের ব্যাপক ক্ষতি। একদিনে রেল যাত্রায় বিশ্ব রেকর্ড চীনের। মে দিবসের ছুটিতে ট্রেন ভ্রমণে উপচে পড়া ভিড়। আমিরাতকে ধ্বংস করার পরিকল্পনা জানিয়েছিল ইরান। উপসাগরীয় রাজনীতিতে নতুন উত্তেজনার ইঙ্গিত। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হার বাংলাদেশের। লা লিগা শিরোপা হাত ছোঁয়া দূরত্বে বার্সেলোনা। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। শিক্ষার্থীদের অধিকার, বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা এবং কর্মসংস্থানমুখী শিক্ষা প্রতিষ্ঠার দাবিতে নতুন ছাত্র সংগঠন জাতীয় ছাত্র মঞ্চ আত্মপ্রকাশ করেছে। সংগঠনটি জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি জেডিপি এর সহযোগী সংগঠন হিসেবে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে জেডিপির সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল আলিম জাতীয় ছাত্র মঞ্চের ৪৫ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটির ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা জানান, প্রজ্ঞা, সংগ্রাম ও সমৃদ্ধি এই মূল নীতি ধারণ করে তারা বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করবে। তাদের মতে শিক্ষার্থীদের অধিকার, আত্মমর্যাদা ও সামাজিক গণতন্ত্রের আদর্শ বাস্তবায়নে নতুন প্রজন্মের নেতৃত্ব তৈরি করাই জাতীয় ছাত্র মঞ্চের প্রধান উদ্দেশ্য। 11 দফা দাবি ঘোষণা করছি। 1. বিনামূল্যে কর্মসংস্থানমুখী শিক্ষা। 2. নিয়মিত ও গণতান্ত্রিক ছাত্র সংসদ নির্বাচন। 3. সবুজ ও পরিবেশ বান্ধব ক্যাম্পাস। 4. জেন্ডার সেফ ক্যাম্পাস নিশ্চিতকরণ। 5. বেসরকারি শিক্ষায় অবাধ বাণিজ্য নিয়ন্ত্রণ। 6. সরকারি উদ্যোগে বিদেশে উচ্চশিক্ষার বৃত্তি প্রদান। 7. বহু ভাষায় দক্ষতা উন্নয়ন। 8. বিনামূল্যে ক্যাম্পাস ভিত্তিক চিকিৎসা প্রদান। 9. গবেষকদের জন্য বৃত্তি ও সহায়তা বৃদ্ধি। 10. ইন্টার্নশিপ ও পার্ট টাইম কাজের সুযোগ সুবিধা বৃদ্ধি। 11. শিক্ষার্থীদের কল্যাণমূলক ব্যবস্থা সম্প্রসারণ। এছাড়াও শিক্ষার্থীদের কল্যাণার্থে প্রয়োজনীয় যে কোনো কর্মসূচি ও উদ্যোগের সাথে জাতীয় ছাত্রমঞ্চ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাবে। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে রাজু ভাস্কর্যের পাদদেশে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি দল হঠাৎ ঝটিকা মিছিল করেছে। শনিবার সকাল আনুমানিক 6টার দিকে ঘটে এই ঘটনা। মিছিল শেষে দ্রুত ঘটনাস্থল ত্যাগের সময় একটি মাইক্রোবাস সহ 2 জনকে আটক করে পুলিশ। আটকদের মধ্যে রয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ফারহান তানভীর নাসিফ এবং মাইক্রোবাস চালক রুবেল। নাসিফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2019-20 শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং স্যার এএফ রহমান হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচিত। প্রত্যক্ষদর্শীরা জানান 10 থেকে 12 জনের একটি দল শাহবাগ থেকে টিএসসি সড়ক হয়ে রাজু ভাস্কর্যের সামনে আসে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা পুনরায় চালু করতে যাচ্ছে ভারত। শনিবার ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এই তথ্য জানিয়েছে। তারা বলেছে, বাংলাদেশ গত ফেব্রুয়ারিতেই ভারতীয় নাগরিকদের সব ক্যাটাগরির ভিসা দেওয়া শুরু করেছে। এবার ভারতও একইভাবে পূর্ণ ভিসা সেবা চালুর প্রস্তুতি নিচ্ছে। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, 2 দেশ ধাপে ধাপে পূর্ণ ভিসা সেবা পুনরায় চালুর প্রক্রিয়া শুরু করেছে। এরই অংশ হিসেবে সাম্প্রতিক কূটনৈতিক আলোচনায় ভিসা ইস্যুটি গুরুত্ব পেয়েছে। গত মাসে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ভারত সফরে গেলে তিনি ভিসার প্রসঙ্গটি জোরালোভাবে তোলেন। তিনি জানান, বাংলাদেশ যেহেতু ভারতীয়দের সব ধরনের ভিসা দিচ্ছে, তাই ভারতও যেন দ্রুত সময়ে একই ব্যবস্থা গ্রহণ করে। অন্যদিকে চট্টগ্রামে সীতাকুণ্ডে একটি ভাঙারি দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আরমান হোসেন নামে এক নসিমন চালক নিহত হয়েছেন। শনিবার বিকেলে উপজেলার কুমিরা মাজার গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। একই ঘটনায় আহত হয়েছেন মোহাম্মদ কামাল হোসেন ও হেলাল উদ্দিন। তাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয় সূত্র জানায়, কুমিরা মাজার গেট এলাকার ইসমাইল আয়রন মার্ট নামের একটি স্ক্র্যাপ দোকানে বিকেল 3টার দিকে নসিমনে করে কয়েকটি গ্যাস সিলিন্ডার আনা হয়। সেগুলো নামানোর সময় অসতর্কতাবশত একটি সিলিন্ডারের মুখের নিপল খুলে গেলে সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলে প্রাণ হারান নসিমন চালক আরমান হোসেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজয় 24 হলের গাছগুলো থেকে সংগ্রহ করা লিচু শিক্ষার্থীদের প্রতিটি রুমে পৌঁছে দেওয়া হয়েছে। শুক্রবার দুপুরে হল সংসদে নেতারা রুমে রুমে গিয়ে এসব লিচু বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জামিরুল ইসলাম।
হল সূত্র জানায় হলের গাছগুলো থেকে প্রায় 5,000 লিচু সংগ্রহ করা হয়। এরপর পিএইচডি ব্লক সহ মোট 135টি রুমে এবং হলের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে সমানভাবে ভাগ করে প্যাকেট আকারে বিতরণ করা হয়। প্রতিটি রুমে 25 থেকে 30টি করে টাটকা লিচু পৌঁছে দেওয়া হয়েছে। হলের এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ছড়িয়ে দিয়েছে এবং আবাসিক জীবনে এক ধরনের পারস্পরিক বন্ধনও আরও দৃঢ় করেছে। অন্যদিকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় টানা কয়েকদিনের বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে সৃষ্ট জলাবদ্ধতায় নিম্নাঞ্চলের প্রায় 500 হেক্টর বোরো ফসল এবং প্রায় 50 হেক্টর সবজি ক্ষেত সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকায় বোরো ফসলের আরও বড় ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর আগামী 48 ঘণ্টার ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে, যা কৃষকদের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। সরেজমিনে দেখা গেছে শমশেরনগর, পতনুসার ও মুন্সিবাজার ইউনিয়নের বিস্তীর্ণ এলাকায় উঠতি আধা পোকা বোরো ধান পানির নিচে তলিয়ে আছে। পানি কিছুটা নামলেও নতুন ঢলে আবারও জলাবদ্ধতা বাড়ছে। বিশেষ করে পতন উষারের কেউলার হাওর এলাকায় বোরো ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। 4 দিন ধরে অনেক সবজি ক্ষেত নিমজ্জিত থাকায় সেগুলোও নষ্ট হয়ে যাচ্ছে। চীনের রেলওয়ে নেটওয়ার্ক একদিনে যাত্রী পরিবহনে নতুন বিশ্ব রেকর্ড গড়েছে। দেশটির সরকারি সংবাদ মাধ্যম সিনহুয়ার তথ্য অনুযায়ী শুক্রবার 1 মে মাত্র 24 ঘণ্টায় ট্রেনে ভ্রমণ করেছেন 2,48,00,000 মানুষ। বিশ্বের কোনো দেশের রেল ব্যবস্থা একদিনে এত যাত্রী বহন করেছে এমন নজির আগে ছিল না। চীনের জাতীয় রেলওয়ে দপ্তর জানিয়েছে আজ শনিবারও প্রায় 1,97,00,000 যাত্রী চলাচল করবেন বলে তাদের ধারণা। 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে চীনের সরকারি ছুটি ছিল আর সামনে রয়েছে আরও 2 দিনের ছুটি। এই দীর্ঘ ছুটিকে কেন্দ্র করে অনেকে বাড়ি ফিরেছেন, অনেকে ছুটছেন দেশের বিভিন্ন পর্যটন এলাকায়। ফলে রেল স্টেশনগুলোতে সকাল থেকে দেখা গেছে যাত্রীর ঢল। সবচেয়ে বেশি ভিড় ছিল ঝেংঝো ও চেংদু লাইনে। অতিরিক্ত চাপ সামাল দিতে ঝেংঝো লাইনে 140টি এবং চেংদু লাইনে 184টি অতিরিক্ত ট্রেন চালু করা হয়। বিশাল আয়তনের দেশ চীনের শত শত জনপ্রিয় পর্যটন স্পট রয়েছে, আর ছুটি পেলেই মানুষ সেখানে ভিড় করেন। এবারের মে দিবসেও তার ব্যতিক্রম হয়নি। চীনের রেলওয়ে কর্তৃপক্ষ বলছে যাত্রীদের চাপ সামাল দিতে তারা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে এবং ছুটির পুরো সময় জুড়ে বাড়তি ট্রেন চলাচল অব্যাহত থাকবে। ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলি যুদ্ধের জবাবে সংযুক্ত আরব আমিরাতকে কঠোরভাবে লক্ষ্যবস্তু করার পরিকল্পনার কথা সৌদি আরব ও ওমানকে জানিয়েছিল তেহরান, এমন দাবি করেছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়েছে আবুধাবির সঙ্গে উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোর দূরত্ব বাড়ানোর কৌশল হিসেবেই ইরান এই বার্তা পাঠিয়েছিল। উপসাগরীয় অঞ্চলে আমিরাত ও সৌদি আরবের মধ্যে গত কয়েক বছর ধরেই উত্তেজনা চলছে। চলতি মাসে ওপেক থেকে আমিরাতের বেরিয়ে যাবার সিদ্ধান্ত সেই সম্পর্ককে আরও টানাপোড়েনে ফেলেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয় ইরান মনে করছে এই ফাটল আরব প্রজাতন্ত্রগুলোর মধ্যে নতুন বিভাজন তৈরি করতে পারে, যা তাদের কৌশলগতভাবে সুবিধা দেবে। আলোচনার এক পর্যায়ে ইরানি কর্মকর্তারা সৌদি প্রতিনিধিদের জানান যে আমিরাতকে গুড়িয়ে দেওয়ার পরিকল্পনা তাদের হাতে রয়েছে। সেই সময় আবুধাবি ও রিয়াদের মতবিরোধের বিষয়টিও স্পষ্টভাবে তুলে ধরা হয়। যদিও এই আলাপচারিতা ঠিক কখন হয়েছিল তা জানা যায়নি। সৌদি কর্মকর্তারা ইরানের এমন ভাষা ব্যবহারে অসন্তোষ প্রকাশ করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইরানের প্রতি সৌদির ক্ষোভ থাকা সত্ত্বেও 2 দেশের সংলাপ বন্ধ হয়নি। গত মাসে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের সঙ্গে কথা বলেছেন। দারুণ এক জয় দিয়ে টি-20 সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর শেষ ম্যাচেও হানা দেয় একই বৃষ্টি। ম্যাচের দৈর্ঘ্য কমে এলেও ফলাফল এসেছে ডিএল মেথডে বাংলাদেশকে 6 উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। ফলে 1-1 ব্যবধানে সিরিজ ভাগাভাগি করেছে 2 দল। মিরপুর টস হেরে আগে ব্যাট করতে নেমে বৃষ্টি বিঘ্নিত 15 ওভারের ম্যাচে বাংলাদেশ 14 ওভারে 2 বল খেলেই অল আউট হয়ে যায়। দলটি সংগ্রহ করে 102 রান। তাওহিদ হৃদয় করেন সর্বোচ্চ 33 রান। লক্ষ্য তারায় নিউজিল্যান্ড শুরু থেকেই নিয়ন্ত্রণ ধরে রাখে। 11 ওভার 4 বলেই 4 উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় কিউইরা। 11 পয়েন্ট। বার্সেলোনা শনিবার খেলবে ওসাসুনার বিপক্ষে, আর পরের দিন রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে এসপানিওলের। হিসাবটা সহজ, বার্সা যদি জেতে এবং রিয়াল পয়েন্ট হারায় তাহলে 4 ম্যাচ হাতে রেখেই নিশ্চিত হয়ে যাবে টানা দ্বিতীয় লা লিগা শিরোপা। এমন অবস্থায় শিরোপা যেন একদম নাগালের মধ্যে। তবুও আত্মতুষ্টিতে ভরসা রাখছেন না বার্সা কোচ হ্যান্সি ফ্লিক। তিনি সতর্ক কণ্ঠে জানিয়েছেন লড়াই এখনো শেষ হয়নি। তার ভাষায় শিরোপার পথে তারা ভালো অবস্থানে থাকলেও আরও কিছু ম্যাচ জিততে হবে। আপাতত পুরো মনোযোগ ওসাসুনা ম্যাচে। ওসাসুনার বিপক্ষে ম্যাচের আগে দলের জন্য স্বস্তির খবরও দিয়েছেন ফ্লিক। রাফিনহা ও মার্ক বার্নালকে নিয়ে পাম্পলোনায় যাচ্ছে বার্সেলোনা। রাফিনহার ফেরাকে তিনি দলের জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com-এ। সেই সাথে ভিডিও নিউজ পেতে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।